আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আজকে থেকে আমরা বিজেটি এবং এইচবিটি নিয়ে পড়াশোনা করা শুরু করব। এখন এইচবিটি আচ্ছা আচ্ছা, আমরা এইচবিটি নিয়ে পড়াশোনা শুরু করব। এখন এইচবিটি জিনিসটা কি? এইচবিটি হচ্ছে আমরা ছোট থাকতে মানে টু ওয়ানে যখন পড়াশোনা করো এবং থ্রি টু তে যখন পড়াশোনা করো তখন তোমরা একটা ডিভাইস নিয়ে পড়াশোনা করেছিলে, সেটা হচ্ছে বিজেটি। এখন বিজেটি কি ছিল? তার আগে তুমি আরেকটা ডিভাইস নিয়ে পড়াশোনা করছিলা, হচ্ছে ডায়োড। ডায়োড কি ছিল? একটা পি এবং এন, এই দুইটাকে যদি আমি একটা জাংশন করি তাহলে কি আমরা এটাকে একটা পিএন জাংশন ডায়োড বলতাম। এখন এই পিএন জাংশনের সাথে যদি আমি আরেকটা জাংশন জোড়া দিয়ে দিই, এটাকে যদি পি বলি, তাহলে কি এই পিএনপি মিলে একটা ট্রানজিস্টর তৈরি হইতো। সেই ট্রানজিস্টরকে বলতাম আমরা বিজেটি। এখন এই ট্রানজিস্টর আবার দুই রকমের ছিল, আইদার সেটা পিএনপি হইতে পারতো আর একটা হইতে পারতো এনপিএন। তার মানে একটা ট্রানজিস্টর কি নাথিং বাট দুইটা পিএন জাংশন, একটা হচ্ছে ধরো এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তারপরে এই টার্মিনাল গুলোর আমরা এক একটা নাম দিতাম, যেমন এই টার্মিনালটাকে ধরো বললাম ইমিটার, এটাকে সরি এটাকে ধরো বললাম কালেক্টর, এটাকে ধরো বললাম সরি এটাকে ধরো বললাম ইমিটার, আর এটাকে ধরো বললাম বেজ। এই ইবিজে এই তিনটা মিলে আমার একটা বিজেটি ফর্ম হচ্ছিল। তাহলে যখনই আমি এই বিজেটি বানাচ্ছিলাম তখন বিজেটির মধ্যে দেখো তো এখানে একটা পিএন জাংশন তৈরি হইলো, এখানে আরেকটা পিএন জাংশন তৈরি হইলো। এবং এই যে ইমিটার এবং বেজের মধ্যে যে জাংশন, সেটাকে যদি আমি ইবিজে বলি, ইমিটার বেজ জাংশন, আর সরি এটা কালেক্টর ছিল, তাহলে উপরে যেটা আছে এটাকে আমরা বলতেছিলাম সিবিজে, কালেক্টর বেস জাংশন, এবং নিচে বেস এবং ইমিটারের মধ্যে যে জাংশন ফর্ম হচ্ছিল এটাকে বলতেছিলাম আমরা ইবিজে বা ইমিটার বেস জাংশন। তারপরে দেখো এই বিজেটির অপারেশন নিয়ে আমরা আরো একটা কথা বলতাম, সেটা হচ্ছে এই বিজেটি কে আমরা তিনটা মোডে অপারেট করাইতে পারি। আইদার সেটা অ্যাক্টিভ মোড, অথবা সেটা স্যাচুরেশন মোড, অথবা সেটা কাট অফ মোড। এই তিনটা মোডে আমরা একটা বিজেটিকে অপারেট করাইতে পারতাম। এরপরে আমরা বিজেটিকে আরেকটা কথা বলতাম, সেটা হচ্ছে কি, বিজেটিকে আমি দুইটা কাজে ব্যবহার করতে পারি। আইদার তাকে আমি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করব, অথবা তাকে আমি সুইচ হিসেবে ব্যবহার করব। তাহলে আমি যখন বিজেটিকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতাম, অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা মানে আমি অ্যাক্টিভ মোডে বিজেটিটাকে ব্যবহার করতাম। আর যখন আমি বিজেটিকে সুইচ হিসেবে ব্যবহার করতে চাইতাম, তার মানে আমি বিজেটিকে স্যাচুরেশন এবং কাট অফ মোডে ব্যবহার করতাম। স্যাচুরেশন হচ্ছে সুইচ অন মানে কারেন্ট কন্ডাক্ট করতে পারবে, আর কাট অফ মানে ছিল সুইচ অফ মানে কারেন্ট কন্ডাক্ট করতে পারবে না। এরপরে দেখো আমরা আরো কথা বলতাম, সেটা হচ্ছে আমরা বলতাম বিজেটি যখন অ্যাক্টিভ মোডে কাজ করবে তখন কি হবে, তখন ইবি যে ইমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকবে এবং সিবি যে কালেক্টর বেস জাংশনটা থাকবে রিভার্স বায়াস। যখন কাট অফ মোডে কাজ করবে তখন দুইটা জাংশনই রিভার্স বায়াস থাকবে, আর যখন স্যাচুরেশন মোডে কাজ করবে তখন দুইটা জাংশনই ফরওয়ার্ড বায়াস থাকবে। এইসব বেসিক আলোচনা আমরা অলরেডি ছোট ক্লাসে যখন পড়াশোনা করছি তখন শিখে আসছি, তারপর এগুলো একটু রিভিউ করে আসা। এখন আমরা বিজেটির একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করি বিজেটি জিনিসটা কি, বা প্রথমে যদি বলি আমরা ট্রানজিস্টর জিনিসটা আসলে কি। নর্মালি দেখো, আমি যদি তোমাকে এটা একটা এ টার্মিনাল বলি, এটা একটা বি টার্মিনাল বলি, এবং এই দুই টার্মিনালের মধ্যে ধরো একটা রেজিস্ট্যান্স আছে। এখন এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে আই, এই কারেন্ট আই যদি যায় তাহলে আমি এই কারেন্টটা কিভাবে বের করতে পারি, এই রেজিস্ট্যান্সের নাম ধরো আর। তাহলে এ টার্মিনালে যে ভোল্টেজ, সেই ভোল্টেজের নাম বললাম ভিএ, বি টার্মিনালে যে ভোল্টেজ, সেই ভোল্টেজের নাম বললাম ধরো ভিবি। তাহলে আই সমান সমান, আই এর ডিরেকশন যেহেতু এ থেকে বি এর দিকে, আই সমান সমান আমরা জানি ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর। এটা দিয়ে আমি কারেন্টের মান বের করতে পারবো। এখন এই এ এবং বি টার্মিনালের ভোল্টেজের ডিফারেন্সটাকে যদি আমি একটা ধরো ভোল্টেজ সোর্স দিয়ে দেখাই, এটা ভোল্টেজ সোর্সের পজিটিভ, এটা ভোল্টেজ সোর্সের নেগেটিভ, তাহলে এই ভোল্টেজ সোর্সের নাম দিলাম ধরো ভি এ বি। তাহলে আই সমান সমান আমি বলতে পারবো ভি এ বি ডিভাইডেড বাই আর। আই এর নামও ধরো আই এ বি বললাম। তাহলে এখান থেকে আমরা ওহমস ল থেকে জানি আই এ বি প্রপোর্শনাল টু ভি এ বি। তার মানে এটা কি একটা লিনিয়ার রিলেশন। অথবা আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি, আই প্রপোর্শন আই সমান আই এ বি ইকুয়াল টু 1/r মাল্টিপ্লাই বাই ভি এ বি, যেখানে 1/rটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। তাহলে এইভাবে এই সূত্রটা আমাদের কি থাকে, আমরা ছোটবেলা থেকে y ইকুয়াল এম এক্স একটা ফর্মুলা দেখে আসছি। এই y ইকুয়াল এম এক্স এর সাথে আই এ বি সমান সমান কি আসে,
1/r যেটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ইনটু VAB। তাহলে আমরা y ইকুয়াল mx এটা কি একটা সরল রেখার ইকুয়েশন, এবং m এর মান যদি 1 হয় তাহলে এটা কি 45 ডিগ্রি এরকম একটা রিলেশন আসবে। তাহলে 1/r, r এর মান যদি আমি 1 বলি তাহলে এই সাইডে আমি VAB ভার্সেস IAB যে কার্ভ আঁকবো সেই কার্ভটাও কি একটা লিনিয়ার কার্ভ হওয়ার কথা। রেগুলারলি আমরা ওহমস লতে সব জায়গাতে এই জিনিসটা আমরা দেখি যে একটা লিনিয়ার সম্পর্ক থাকে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে। এখন ট্রানজিস্টরের ক্ষেত্রে যখন আমরা কথা বলতেছি তখন আসলে আমরা আইডিয়াটা কি বলি? আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে ধরো আবার সেই একই জিনিস বললাম, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। এখানে ধরো আরেকটা টার্মিনাল আছে যার নাম দিলাম ধরো সি। এরপরে আমরা বলতেছি যে এই এই এ এবং বি টার্মিনালের মধ্যে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজের নাম ভি এ বি। তাহলে এ থেকে বি এর দিকে একটা কারেন্ট যাবে আই এ বি। এই জায়গাতে আমরা বলতেছি একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে এ এবং বি টার্মিনালের মধ্যে বর্তী যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি আমি, এইটার উপর এই আইএবি কারেন্ট ডিপেন্ড না করে কারেন্টটা ডিপেন্ড করবে ডিফারেন্ট থার্ড একটা টার্মিনাল, যে টার্মিনালের নাম সি। ওই টার্মিনালে মনে করো অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে ভিসি, এই ভিসি ভোল্টেজের উপর। এটা বলতে আমরা কি বুঝাইলাম? একটু আগে আমরা যখন পড়াশোনা করতেছিলাম তখন আমরা বলতেছিলাম যে এটা যদি ভি এ বি হয়, এটা যদি আই এ বি হয়, তাহলে এই দুইটার মধ্যবর্তী রিলেশনটা হবে কি এরকম লিনিয়ার। কিন্তু এখন আমরা বলতেছি যে এই যে দুইটার মধ্যবর্তী কারেন্ট ফ্লো হবে, এটা ভি এ বি এই যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি এইটার উপরে ডিপেন্ডই করবে না, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে ভিসি এর উপর। তার মানে এই এ বি টার্মিনালের ভোল্টেজ তুমি যতই চেঞ্জ করতে থাকো, এটা কারেন্টের মান এরকম কনস্ট্যান্ট। তার মানে দেখো তুমি এক্স অ্যাক্সিসে ভিএবি চেঞ্জ করতেছো, বাট ওয়াই অ্যাক্সিসে কারেন্টের মানে আইএবি টা কনস্ট্যান্ট থাকতেছে। এরপরে ধরো আবার তুমি আরেকটা কারেন্ট দেখলা, এটাও কনস্ট্যান্ট, আরেকটা কারেন্ট দেখলে এটাও কনস্ট্যান্ট। কিন্তু এই যে দেখো ওয়াই অ্যাক্সিসে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট দেখাচ্ছি, তাহলে কারেন্টটা চেঞ্জ হচ্ছে কার জন্য? কারেন্টটা চেঞ্জ হচ্ছে আসলে তোমার এই ভিসি অ্যাপ্লাইড ভোল্টেজটার জন্য। তার মানে এখানে ধরো ভিসি সমান সমান 1 ভোল্ট ছিল, এখানে ধরো ভিসি সমান 2 ভোল্ট ছিল, এখানে ধরো ভিসি সমান 3 ভোল্ট ছিল। তার মানে এই থার্ড আর একটা টার্মিনালের মধ্যে তুমি ভোল্টেজ সাপ্লাই দিয়ে এ এবং বি টার্মিনালের মধ্যকার কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতেছো। যেই সকল ডিভাইসের মধ্যে আমরা এই আইডিয়াটা ইউজ করি সে সকল ডিভাইসকে আমরা বলি ট্রানজিস্টর। কিন্তু এখানে যদি ভিএবি এর মান 0 হয় তাহলে এই কারেন্টের মানটা অলওয়েজই 0 হবে। মানে এ এবং বি টার্মিনালের মধ্যে কোনো একটা ভোল্টেজ অবশ্যই এক্সিস্ট করতে হবে তোমার আইএবি কারেন্ট ফ্লো পাওয়ার জন্য। তাহলে এটা হলো আমাদের বেসিক আইডিয়া যে আমরা একটা ট্রানজিস্টর বলতে কি বুঝি। এখন ট্রানজিস্টরের টাইপ গুলো কি? উম, মোটা দাগে বললে আমরা ট্রানজিস্টরকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা দেখব যেগুলো আমরা মাত্র পড়াশোনা শুরু করেছি বিজেটি, তারপর দেখব এইচবিটি। এইচবিটি হচ্ছে কি বিজেটির মধ্যে সবগুলো আমরা হোমো জাংশন ব্যবহার করব, এইচবিটির মধ্যে আমরা হেটারো জাংশন ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের এক টাইপের ট্রানজিস্টর। তারপর আরেক টাইপের ট্রানজিস্টর নিয়ে তোমরা বিশাল পড়াশোনা করেছো, সেটা হচ্ছে এই যে দেখো মসফেট তোমরা অলরেডি দেখেছো, তারপরে তোমরা হয়তো মেসফেটও দেখেছো, তারপরে তোমরা হ্যাম্প দেখেছো, HEMT, এরকম নানান ডিভাইস দেখেছো। তাহলে এই যে এই বিজেটি এইচবিটি এগুলোর সাথে মসফেট মেসফেট হ্যাম্প এগুলো ডিফারেন্স কি? দেখো আমরা আরেকটা কথা বলতাম, এই যে ফেট, ফেট মানে কি ছিল? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তাহলে যে ট্রানজিস্টর গুলোর মধ্যে আমরা একটা ফিল্ড ইফেক্টের মতো জিনিস দিই, ফিল্ড ইফেক্ট কি ছিল? ওই যে আমরা একটা যখন মসফেট ড্র করতাম, এই মসফেটের মধ্যে এটা ছিল মসফেট, এটা ছিল ধরো সোর্স, এটা ছিল ধরো ড্রেইন, এটা ধরো এন প্লাস, এটাও ধরো এন প্লাস, এটা ধরো পি সাব থাকতো। তারপর আমরা কি করতাম, গেটের মধ্যে একটা ধরো ভিজি, এটা হচ্ছে গেট, গেটের মধ্যে একটা ভোল্টেজ দিতাম। ভোল্টেজটা যদি গ্রেটার দেন 0 পজিটিভ হয় তাহলে এখানে কি একটা নেগেটিভ চ্যানেল তৈরি হইতো। এই যে দেখো গেটে একটা বায়াস দিলাম বা একটা এই এক্সটার্নাল বায়াস দিচ্ছি, ফিল্ড দিচ্ছি, এই ফিল্ডের কারণে এখানে একটা চ্যানেল তৈরি হচ্ছে বা ইনভার্সন লেয়ার তৈরি হচ্ছে, অর সামথিং লাইক দ্যাট। এইরকম জিনিস যেখানে আমার ফিল্ডের ইম্প্যাক্ট আছে সেগুলোকে আমরা বলি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ডিভাইস। আর আমাদের বিজেটি যখন করব এখানে আমরা দেখব ওইরকম কোনো ফিল্ড এর ইফেক্ট থাকে না, সামনে যখন আমরা দেখতে থাকবো তখন ইভেনচুয়ালি এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে লার্জলি আমরা দুই টাইপের এই তোমার ট্রানজিস্টর পড়াশোনা করতেছি, একটা হচ্ছে রেগুলার ট্রানজিস্টর আর একটা হচ্ছে কি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর।
এখন এই দুইটাকে যদি আমি একটু অ্যানালজি দিয়ে আলাদা করে দেখতে চাই তাহলে আসলে কিরকম হবে? তোমরা ছোট থাকতে 2-1 এ যখন পড়াশোনা করো তখন তোমরা এই মসফেট যখন পড়ো, মসফেটের মধ্যে আমাদের কয়টা টার্মিনাল থাকতো? ড্রেইন, তারপর থাকতো আমাদের সোর্স, তারপর থাকতো আমাদের গেট। এটা নিয়ে পড়াশোনা করার সময় আমরা একটা উদাহরণ দিতাম সবসময় যে সোর্সটা হচ্ছে তোমার ওয়াশরুম বা যে কোনো জায়গায় পানির কল যে থাকে, কলের মধ্যে যেখান থেকে ট্যাঙ্ক, সোর্সটা থাকতো ট্যাঙ্কের অ্যানালজি যে ট্যাঙ্ক থেকে পানি আসবে, যেখানে প্রচুর পরিমাণে পানি আছে। তারপর ড্রেইন, যেটা ড্রেইনটা কাজ করতো আমাদের সিঙ্কের মতো, যেখানে পানিটা চলে যাবে। আরেকটা থাকতো কি গেট, গেটটাকে আমরা বলতাম বাল্বের মতো, বা আমাদের এই যে যেটা দিয়ে আমি পানির ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি, নবটাকে ঘুরাইলে আমি একবার পানির ফ্লোটা একেবারে অফ করে দিতে পারি, আবার পানির ফ্লোটাকে বাড়াইতে পারি নবটাকে খুলে দিয়ে। তাহলে এটাকে আমরা এ এবং বি যদি দুইটা টার্মিনাল বলি, এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এর মধ্য দিয়ে পানি ফ্লো হচ্ছে। এটাকে আমরা বলতে পারি ধরো সোর্স, বিটাকে বলতে পারি আমরা ড্রেইন, আর মাঝখানে এই যে পানির ফ্লো চ্যানেল, পানির ফ্লোটাকে কমাইতে বাড়াইতে পারে, এটা কি? এটা একটা সুইচের মতো কাজ করবে, বা আমরা ওই যে যদি পানির কলের বাল্বের কথা বলি, বাল্বটা এরকম একবার তুমি বাল্বটাকে ঘুরাইয়া একদম পুরো চ্যানেলটাকে অফ করে দিতে পারো, আর একবার বাল্বটাকে একদম পুরো খুলে দিয়ে প্রচুর পরিমাণে পানি ফ্লো করাইতে পারো। তাহলে এই জিনিসটা থাকতো তোমার গেটের মতো, এটা হচ্ছে তোমার সেই গেট টার্মিনালের মতো কাজ করতো। এই যে দেখো এইটা যে ওয়ার্কিং, যে গেটের মতো কাজ করতেছে, তুমি পানির ফ্লোটাকে গেটে, তাহলে কি এই ভিজি বা গেটের ভোল্টেজটাকে বাড়ায়া তুমি গেট ভোল্টেজটাকে এমন ভাবে কন্ট্রোল করতে পারো যেন এখানে পানির ফ্লো কিংবা ইলেকট্রনের ফ্লো সর্বোচ্চ হয় অথবা কমপ্লিটলি জিরো হয়ে যায়। এটা ছিল ওয়ান কাইন্ড অফ ফ্লো। আরেকটা জিনিস আমরা অ্যানালজি কি দেখতে পারি, ধরো একটা পিএনপিএন ট্রানজিস্টর আমরা ড্র করি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তাহলে এটা হচ্ছে আমার সেই ট্রানজিস্টর। এখন দেখো তো, তোমরা অলরেডি এটা জানো, একটা এইটা কি একটা পিএন জাংশন, তাহলে এখানে কি একটা ডিপ্লেশন রিজিয়ন ফর্ম হবে এই পিএন জাংশনের মধ্যে। তাহলে এন থেকে পি এর দিকে আমরা যদি এই জাংশনটাকে ধরো ড্র করতে চাই নিচে, আমরা যদি ড্র করি পুরোটা যেহেতু দেখো এখানে এখনো পর্যন্ত আমরা কোনো বায়াসিং অ্যাপ্লাই করিনি, বায়াসিং যদি অ্যাপ্লাই না করি তাহলে কি হবে? তাহলে ফার্মি লেভেলটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার ইএফ বা ফার্মি লেভেল। তাহলে এন টাইপ ম্যাটেরিয়াল কন্ডাকশন ব্যান্ডটা ফার্মি লেভেলের কাছে, ভ্যালেন্স ব্যান্ডটা ফার্মি লেভেল থেকে দূরে। এরপরে দেখো ডিপ্লেশন রিজিয়নে ইতে এন টাইপ যেহেতু সে ইলেকট্রন দান করে দিবে, সে দূরে সরে যাবে, পি টাইপে গেল, পি টাইপে এরকম চললো, তারপর কি আবার এন টাইপে যখন আসবে এরকম ফল করে চলে আসলো। তো সেম জিনিসটা কি নিচেও ফলো হবে। আমি ডটেড লাইনগুলো দেখিয়েছিলাম যে এটা বোঝানোর জন্য এই ব্যান্ডিংটা শুধুমাত্র ডিপ্লেশন রিজিয়নের মধ্যে হয়। তাহলে আমি ডটেড লাইনগুলো মুছে দিই, নাহলে ক্লান্তি দেখা যাচ্ছে চিত্রটা। আচ্ছা, তাহলে এই জায়গাতেও কন্ডাকশন ব্যান্ডের বেন্ডিং যেমন, ভ্যালেন্স ব্যান্ডের বেন্ডিংও সেম টাইপের হবে। এটা হচ্ছে আমার এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল, এবং আবার এন টাইপ ম্যাটেরিয়াল। তাহলে এটা এন, এটা পি, এটা হচ্ছে এন। এই এনটা হচ্ছে ইমিটার, এই পিটা হচ্ছে বেস, এই এনটা হচ্ছে কালেক্টর। এরপরে দেখো তো, এইবার আমার ইলেকট্রন গুলোকে যদি ফ্লো করাইতে হয় আমাদের কি করতে হবে দেখো তো। আমার ইলেকট্রনটাকে আমি ইমিটার থেকে আমি কালেক্টরের মধ্যে নিয়ে আসবো। তাহলে এই যে ইলেকট্রন গুলো এইদিকে আসতেছে, এখানে এসে প্রথমে কি সে একটা বাধা দেখতে পাচ্ছে। এটা কোন বাধা দেখো তো? ইমিটার এবং বেইজ এর মধ্যে বাধা। তার মানে কি এটা ইবি যে জাংশন, এই ইবি যে জাংশনটা আমরা ফর দ্য টাইম বিং কনসিডার করছি, আমরা বিজেটির অ্যাক্টিভ মোডের অপারেশন দেখবো। তাহলে অ্যাক্টিভ মোডের জন্য আমরা কি জানি, ইবিজে হবে ফরওয়ার্ড বায়াস, সিবিজে হবে রিভার্স বায়াস। তাহলে দেখো তো, আমাকে ইলেকট্রন এলটিটি এখন যেরকম আছে, এই ইবি যে জাংশন যেটা আছে এই জাংশনের মধ্যে কি সে একটা বাধা ফেস করতেছে। কারণ ইলেকট্রন কি আমরা জানি বলের মতো যে স্লোপ দিয়ে রোল ডাউন হয়, আর উপরে উঠতে কি তাকে কোনো বায়াসিং দিতে হয়, ফোর্স দিতে হয়। তাহলে ইলেকট্রন কি ইবি যে জাংশনটা কষ্ট করে পার করতে হবে, তার জন্য এটাকে কি দিতে হবে, বাইরে থেকে কোনো একটা সাপ্লাই দিতে হবে। তাহলে ইলেকট্রন গুলো এখানে আসবে, আর ইলেকট্রন যদি এখানে আসে তারপর কি সে বলের মতো ইজিলি রোল ডাউন করে কালেক্টর সাইডে চলে যেতে পারবে। এই কাজটা যদি এখন আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখো, আমি যদি অ্যাক্টিভ মোডে কাজ করাই তাহলে ইবি যেটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, আর সিবি যেটা হচ্ছে কি, সিবি যেটা হবে রিভার্স ব্যাস। তাহলে কি হবে দেখো তো,
এখন যদি আমি নতুন করে চিত্রটা আঁকি, এই নতুন চিত্রটা দেখতে কিরকম হবে? আচ্ছা আমি নিচে আঁকি। যেহেতু ইবি যে জাংশন যেটা আছে, এই জাংশনটা এখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তার মানে আমরা যদি একটু নিচে আবার চিত্রটা ড্র করি, এটা। তাহলে ইমিটার বেস জাংশনের হাইট যেটা ছিল, এই হাইটটা কি? কমে যাবে। এখানে দেখো তো, আগে এইটা ছিল আমার জাংশনের হাইট, এইটা। ডিপ্লেশন লেয়ারের বাধা ছিল এটা। আর এখন কি এই বাধাটা ছোট হয়ে গেছে, কারণ কি ফরওয়ার্ড বায়াস দিছি। আর সিবি যে কালেক্টর বেস জাংশন, এটাকে কি করব, আমরা এটাকে রিভার্স বায়াস করব। এটা রিভার্স বায়াস করলে কি এই হাইটটা এখন অনেক বেড়ে যাবে। তাহলে এটা, আচ্ছা আমি চিত্রটা একটু ইয়ে করে আঁকি, তাহলে বোঝা যাবে না। ধরো এটা এরকম ছোট হয়ে গেল, আর নিচেরটা কি এখন অনেক বড় হয়ে যাবে, যেহেতু এই জাংশনটা কি রিভার্স বায়াস হয়ে গেছে। তাহলে এখানেও নিচেরটাও দেখতে আমাদের কিরকম দেখাবে, এরকম, এরকম গেল, এইরকম। এটা নিচে, সরি, এটা এরকম নিচে নেমে গেল। তাহলে এবার কি হবে? এবার বেশি পরিমাণে ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারবে। তারপর কি এই সাইডে আসার পর যখন সে এই বেইজে চলে আসলো, বেইজ থেকে তো তার ইলেকট্রন গুলোকে ডান দিকে ড্র্যাগ করে নেওয়ার জন্য এখানে স্লোপ আছেই, কারণ ইলেকট্রনকে স্লোপ দিয়ে রোল ডাউন করবে। এবং স্লোপটা কেন রোল ডাউন করে আমরা জানি, এখানে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড থাকবে, যে ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, ইলেকট্রনকে পি থেকে এন এর দিকে ড্র্যাগ করে নিয়ে যাবে। এই জিনিসগুলো তোমরা অলরেডি দেখেছো। তাহলে এইবার আমরা এখানে দেখি এখানে কি কি ঘটনা ঘটতে পারে। দেখো, আমার মূল কাজ হচ্ছে কি, ইলেকট্রন গুলোকে ইমিটার থেকে আমি কালেক্টর পর্যন্ত নিয়ে যাব। এখন ইলেকট্রন যে ইমিটার থেকে কালেক্টর পর্যন্ত যাবে, এখানে কি হইতে পারে? এখানে আইদার দুইটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে, এখানে ধরো ইলেকট্রন 100টা ছিল, এই 100টা ইলেকট্রন বেইজে আসছে। এই বেইজের মধ্যে বেইজটা কি পি টাইপের, তাহলে পি টাইপের এই বেজ কি করতে পারে, সেই 100টা ইলেকট্রনের মধ্যে কিছু সংখ্যক ইলেকট্রনকে রিকম্বাইন করে ফেলবে। আর বাকি ইলেকট্রন গুলো কি এই সাইডে কালেক্টেড হবে। তাহলে দেখো, আমরা একটা প্রবাবিলিটি বুঝতে পারি। 100টা ধরো এই বেজ কি করে, বেজ ধরো 10% ইলেকট্রনকে রিকম্বাইন করে ফেলে। তাহলে আমি যদি 200টা ইলেকট্রন এখানে ইনজেক্ট করি, তাহলে এখানে কি 20টা ইলেকট্রন রিকম্বাইন হয়ে যাবে, 180টা ইলেকট্রন এখানে চলে আসবে। আমি যদি 1000টা করি, তাহলে কি হবে, এখানে 10% মানে 100টা ইলেকট্রন এখানে রিকম্বাইন হবে, 900টা ইলেকট্রন কি কালেক্টরে কালেক্টেড হয়ে যাবে। তাহলে এখান থেকেও দেখো, ওই যে আমরা একটা সম্পর্ক বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আমি ইমিটার কারেন্ট যত বাড়াবো, আমার কালেক্টর কারেন্টও কি ততই বড় হইতে থাকবে। এবং ইমিটার কারেন্ট কেন বলতেছি, ইমিটার থেকে যে কয়টা ইলেকট্রন বেজে আসতেছে তার উপরই তো ডিপেন্ড করতেছে কালেক্টরটাও, এবং তার উপরই কি ডিপেন্ড করতেছে আবার বেজের মধ্যে কয়টা রিকম্বাইন হবে তাই। তাহলে আমরা এখান থেকে এই জন্য ওই সূত্রটা এইভাবে লিখতে পারতাম, আই ই সমান আইসি প্লাস আইবি, মানে কালেক্টরের মধ্যে যেটা কালেক্ট হচ্ছে সেটার জন্য যে কারেন্ট পাচ্ছি সেটা কি কালেক্টর কারেন্ট, এবং বেইজের মধ্যে যেটা রিকম্বাইন্ড হয়ে যাচ্ছে সেটার জন্য পাচ্ছিলাম আমরা বেইজ কারেন্ট। তাহলে এটা ছিল আমাদের বেসিক আইডিয়া, কিভাবে আমরা একটা বিজেটির অপারেশনকে এক্সপ্লেইন করতে পারি অথবা দেখতে পারি। পরবর্তীতে আমরা ইভেনচুয়ালি আরো ডিপ থেকে বিজেটি নিয়ে কিছু পড়াশোনা করব, তারপরে এইচবিটির কাজটাও আমরা দেখব।